সুধী দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন আপনাদের সবার পরিচিত প্রিয় মুখ এবং যিনি আপনাদের সবারকে খুবই আহ, উম, সবসময় তথ্যবহুল এবং আলোচনা করেন এবং আলোচনাটা থাকে খুবই মজাদার কিন্তু অনেক বেশি তথ্য সমৃদ্ধ। তিনি আমাদের সকলের প্রিয় সাংবাদিক, আম, দ্য ভয়েসের কর্ণধার দস্তগীর জাহাঙ্গীর। দস্তগীর ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। শায়লা আহমেদ লোপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনার এই দৃষ্টিকোণ একাত্তরের বিশেষ প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য। ভালো আছি, ভালো নাই, কারণ বাংলাদেশ ভালো নেই। উম, বাংলাদেশ ভালো নেই। আমরা তো আজকে জাস্ট আলোচনা করব, গল্প করব। আহ, আমি প্রথমেই যে বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলতে চাই, ঢাকা যে লকডাউন হলো, 13 তারিখের কর্মসূচিটা খুব ভালোভাবে সম্পন্ন হলো। অ্যাকচুয়ালি 10, 11, 12 এই 3 দিন আওয়ামী লীগের একটা কর্মসূচি ছিল এবং 13 তারিখে ছিল ঢাকা লকডাউন। তো আপনি বলছিলেন যে ঢাকা লকডাউনের একটা মজা করে আপনি বলছিলেন একটা কিছু। আপনি কি এখন আবার বলবেন? তারপরে আমরা আমাদের মূল আলোচনায় যাব। ঢাকা লকডাউন নিয়ে আপনার কি বলার আছে? হলো যে লকডাউনটা হয়ে গেল, কারণ আওয়ামী লীগের কর্মসূচি বা বাংলাদেশের মানুষের যে কর্মসূচি, স্বতঃস্ফূর্ত যোগ দেওয়া। হ্যাঁ, আমরা ব্যাক স্টেজে যে কথাগুলো বলছিলাম তার রেফারেন্স আপনি নেক্সট। তুলে ধরলেন। থ্যাংক ইউ সো মাচ। বিষয়টা হলো যে দেখুন, আহ, বাংলাদেশে এমন একটি কাণ্ড ঘটে গেল গত মানে এই সময়ে, আমাদের সময়ে 13 তারিখ, বাংলাদেশের সময়ে 13ই নভেম্বর, বাংলাদেশ থেকে বাংলাদেশের সাংবিধানিক যে প্রধানমন্ত্রী, যাকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তথা সেনা বাহিনী অনেকটা মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে পুশ করে তাদের নিজস্ব পরিবহনে ভারতে পৌঁছে দিয়ে আসেন, সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেটা বর্তমানে বাংলাদেশে যারা অসাংবিধানিক উপায়ে ক্ষমতায় বসা, তারা যা বারবার বলছেন পলাতক শেখ হাসিনা। আমরা তর্কের খাতিরে যদি ধরেও নেই পলাতক শেখ হাসিনা, কিন্তু সৌভাগ্যজনকভাবে যে প্রমাণিত হলো, সেই আপনাদের ভাষায়, ডক্টর ইউনূসের ভাষায়, এই স্বৈরাচারের ভাষায়, নব্য স্বৈর স্বৈর শাসকের ভাষায় যে বলা হচ্ছে শেখ হাসিনা পলাতক, সেই পলাতকা বঙ্গবন্ধু তনয়া যখন ডাক দিলেন ঢাকা বন্ধ, অর্থাৎ লকডাউন ঢাকা, আজকের 13 তারিখে, তখন দেখা গেল স্বতঃস্ফূর্তভাবে শুধু ঢাকা নয়, বাংলাদেশের সমস্ত, আমি বলবো বাংলাদেশের সমস্ত ভেইনগুলো যেখানে যানবাহন চলাচল হয়, সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হলো। সাধারণ মানুষ রাস্তায় গেল না, কাজে গেল না। ঢাকার মৌলিক যেই জায়গাগুলো চিরস্থায়ীভাবে সব সময়ের জন্যে আমরা দেখি যানজট থাকে, সেখানে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত, আমি এমনকি আমার কাছে হাজারের উপরে ভিডিও এসেছে গতকালকে, আমি ঘুমাতে পারিনি, বা জানেন বাংলাদেশের দিন মানে আমেরিকান রাত, আমি সারা রাত ব্যাপী, আমি কিন্তু ফেসবুকে বা সামাজিক মাধ্যমে এটাও নোটিশ প্রকাশ করেছি যে আপনারা আর আমাকে কোনো ধরনের ভিডিও পাঠাবেন না, কারণ এটা স্টাক হয়ে গেছে। সেই সকল ভিডিওর মধ্যে দেখা গেল যে এই বাংলাদেশের পলাতকা মেয়ে শেখ হাসিনার ডাকে স্বতঃস্ফূর্তভাবে শুধু ঢাকায় নয়, সারা বাংলাদেশেই লকডাউন পালন করা হয়েছে। এতে প্রমাণিত হয় যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি 2024 সনের 3রা অগস্ট, 4ঠা অগস্ট, 5ই অগস্ট যদি ঢাকায় বাংলাদেশের
জনসাধারণকে ডাক দিতেন যে আপনারা ঢাকায় অবস্থান করুন, কারণ আমার শাসন ব্যবস্থার উপর একটি স্বৈরাচারী এবং মেটিকুলাসলি ডিজাইনড একটি আক্রমণ হচ্ছে। তাহলে আজকের চেয়ে আরো অনেক বেশি লকডাউন ঢাকায় হতো। কিন্তু শেখ হাসিনা যে কাজটি করেননি বলে আমার মনে হচ্ছে, সেটা হলো যে শেখ হাসিনা জানতেন যে সেই সময়ে যেহেতু মেটিকুলাসলি ডিজাইন একটি আন্তর্জাতিক চক্র এর পিছনে, আন্তর্জাতিক অর্থ এর পিছনে, আন্তর্জাতিক চক্রান্ত এর পিছনে, অতএব সেখানে কিছু মানুষ যাদেরকে ইতিমধ্যে পয়সা দিয়ে, আমি বলবো ভাড়া করা হয়েছে, ঠিকাদার। আমার মনে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিছিল করছিল সেদিন, কি কি বলে বলছিল, আর্মি হলো ঠিকাদার। সেই আর্মি ঠিকাদারদের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঢাকায় উনি যদি নিয়ে আসতেন, ওনার কথায় চলে আসতো, তাহলে অনেক রক্তক্ষরণ হতো। সেটাকে অ্যাভয়েড করার জন্য শেখ হাসিনা আর্মির পুশ করা এই আহ, বলবো যে দেশ পরিত্যাগের যে সিদ্ধান্ত, দেশ থেকে নিরাপদে অন্য দেশে, উনি নিজ দেশেই নিরাপদ, উনি নিজ দেশেই নিরাপদ এবং বারবার বলেছেন নিরাপদ। অতএব আজকের বলবো যে আমাদের সাংবিধানিক সাংবিধানিক প্রধানমন্ত্রীর ডাকে বাংলাদেশের মানুষ যে সাড়া দিয়েছে, তাতে করে প্রমাণিত হয় যে বাংলাদেশ এই ডক্টর ইউনূসের 15 মাসের শাসনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন। কারণ ঢাকা মেডিকেল কলেজ, যেখানে আমার বড় ভাই পড়াশোনা করেছেন, সেখান থেকে একটি দুর্ভাগ্যজনকভাবে সত্য তথ্য এসেছে আমার কাছে, যে তাদের কাছে আমাদের দূর সম্পর্কীয় বা আমাদের পরিচিত, এইভাবে বলি বা দূর সম্পর্কীয় না বলি, যে একজন মৃত ব্যক্তির যার উইল ছিল যে সে মরে গেলে তার লাশ যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইয়ে করা হয়, ডোনেট করা হয় ছাত্রদের জন্য, তারা বলে দিয়েছে যে আমাদের কাছে গত 2 মাসে এবং গত 14 মাসে এত বেশি অনাকাঙ্ক্ষিত আনক্লেইমড ডেড বডি রয়েছে যে আমাদের ছাত্রদের জন্য যথেষ্ট। অতএব এই মুহূর্তে আমাদের প্রয়োজন বাংলায় নেই। যাকে বলে সো বেওয়ারিশ, বেওয়ারিশ, বা এটা আসলে বোধহয় আমার মনে হয় পার্সিয়ান, বাট বাংলায় এটা ব্যবহৃত রিক্সা তাই না? অঙ্গির মতো। আমি জানি না হ্যাঁ, আসলে। অবশ্যই বেওয়ারিশ শব্দটা আমার মনে হচ্ছে, মানে যাদের মনে ওয়ারিশ হচ্ছে এটা হয় না, না? বাংলা ইতিমধ্যে, হ্যাঁ, যার মালিকানা নেই, মালিকানাবিহীন। হ্যাঁ, ওকে, ইউ আর রাইট। সো এই হলো ঘটনা। বাংলাদেশের শেখ হাসিনা, বাংলাদেশের বর্তমান সরকার বলছে শেখ হাসিনা পলাতকা। আচ্ছা, উনি পলাতক, উনি ডাক দিলেন, আপনারা শত চেষ্টা করেও এই বন্ধকে বন্ধ করতে পারলেন না। বন্ধ বলছে এই জন্য, বন্ধ বললে তো আমাদের বাংলা এটাকে একদম বন্ধ বলা হয়। বন্ধ মানে একটা অ্যাকশন, সেই অ্যাকশনটা হলো যে লকডাউন। সো সেটা পালিত হলো। স্যালুট টু বাংলাদেশি, সমস্ত বাংলাদেশিরা যারা এই বন্ধ পালন করেছেন, তারা প্রমাণ করে দিয়েছেন ডক্টর ইউনূসের শাসনকে তারা প্রত্যাখ্যান করেছেন। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ দস্তগীর ভাই। এখানে আমি একটা বিষয় হঠাৎ করে কথা বলতে বলতেই মনে হলো, আপনার মনে আছে জুলাই সনদ যখন করবে এই ইউনুস গভর্নমেন্ট, অনেকগুলো ট্রেন ভাড়া করলো। ট্রেনে কোনো লোক না, ভাড়া তো না, তো মানে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ট্রেন কিছু ট্রেন ছেড়ে দিল যে ট্রেনে করে তাদের লোক আসবে, কিন্তু তারপরেও ট্রেনে কোনো লোক আসে নাই। মনে আছে আপনার? এটা এই তো কিছুদিন আগে। প্রতি 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 বগিতে 2 জন করেও ঘরে দু- আসেনি, একজন করেও আসেনি। আসেনি, একজন So, ছিল কিনা সন্দেহ। সন্দেহ। তো এই হচ্ছে আমি আমি অবস্থা। আমি শুধু যেহেতু আমরা আমরা আমি আপনার সাথে যে শোগুলো করি, সেখানে আমরা দুইজনই দুইজনের কথার ভিতরে জাম্প করি, কথা বলি, যাতে করে আমরা মানুষকে জানাতে চাই যে আমাদের আমাদের কথার ভিতরে আমরা কোনো ধরনের প্রি প্ল্যান্ড কৃত্রিমতা, আমরা এটা প্রপাগান্ডা, নাথিং লাইক দ্যাট। এই যে যে বিষয়টা ট্রেন ভাড়া করা, জিয়াউর রহমান এরকম কাজ করেছিলেন, ছাত্রদেরকে ভাড়া করে একটা ইয়াতে করে, শিপে করে উনি ভ্রমণে নিয়ে গিয়েছিলেন। নৌবিহার। এসব কি বলেন? নৌবিহার। নৌবিহার, নৌবিহার। তো এই বিষয়গুলোই হলো যে তারা এই মার্কেটিংকে নিয়ে আসে রাজনীতিতে, যে মার্কেটিং করব আমরা। এখন আজকে লক্ষ্য করুন, আমি আমি কিন্তু
আমি কিন্তু খুব আনন্দ ভরা চিত্তে, বিদ্রোহী মনে বলছি যে যে ছেলেটি 32 নম্বরের সামনে থেকে গ্রেফতার করা হলো, তসলিমা নাসরিন ইতিমধ্যে তাকে নিয়ে কবিতা লিখেছেন, আমি শেয়ারও করেছি, গদ্য কবিতা। সেই কবিতায় উনি বলেছেন যে কি মারণাস্ত্র, মারণাস্ত্র, যে সেই 32 নম্বরের ইট নিজেই এক পুরামাটি, সেই পুরামাটিকে আবার পুড়িয়ে সেই একটি পুরা ইট এবং 2টি গ্রন্থ 71-এর মুক্তিযুদ্ধের উপর। এটা যদি এত বড় মারণাস্ত্র হয়, রুখবে কি করে? যে রাইট। এই যে এই এই যে শিশু ছেলেটি সে দেখিয়ে দিল, এবং আপনি আপনি আমি আমরা যদি এই সিম্বলটা দেখি, এই বয়সে আমি আমি মনে করি আমি আমি আসলে ভয় পাই না। কিন্তু এই বয়সে, তার বয়সে আমাকে যদি পুলিশ এইভাবে তার গাড়িতে উঠে নিত, আমি কি এই বিজয় চিহ্ন দেখাতে পারতাম? আমার সংশয় রয়ে গেছে। স্যালুট টু হিম। এই এটাই হলো জেনজির পরবর্তী আলফা, এবং এই আলফা। আলফাই আসছে। এই আলফাই ইতিমধ্যে আমাদের কাছে এটা সুস্পষ্ট যে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে। আমার একটা জিনিস খুব খুব বলতে ইচ্ছা করে, কিন্তু কখনই সঠিক ভাষায় সঠিকভাবে আমি এটা বলতে পারি না। আমি হয়তো বা লিখতে চেষ্টা করব, সময় সময় হয় না বা লেখার জন্য। সেটা হলো, দেখুন, জন্মদাতা এক জন্মদাতা বাংলাদেশের যদি বলি এভাবে, খুব খুব কঠিন রূঢ়ভাবে বলি, তাহলে বাংলাদেশের জন্মদাতাকে, বাংলাদেশের জন্মদাতা আওয়ামী লীগ। বাংলাদেশের জন্মদাতা পিতাকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই আওয়ামী লীগের সন্তান, আমি আমি খুব কঠিনভাবে বলছি, আজকে দুঃসাহস নিয়ে বলছি, যে এই বাংলাদেশকে 75-এর 15ই আগস্ট বেদখল করা হলো। আবার 96-এ কোনো ক্রমে 5 ইয়ার্সের জন্য আবার আওয়ামী লীগ তাকে চেষ্টা করলো ফিরিয়ে আবার ট্র্যাকে তোলার জন্য। সেটা 2001-এ আবার বিঘ্ন ঘটলো। সেটা আবার 2008-এ এসে একটি 15 বছর, একটি দীর্ঘ সময় বাংলাদেশ আওয়ামী লীগের আন্ডারে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের 54 ইয়ার্সের ইতিহাসে, আই চ্যালেঞ্জ ইট এনিবডি, ইনক্লুডিং এনি, আমি বলবো এনি অর্থনীতিবিদ যারা আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন, যারা পিৎজাকে বলেন গোল পিৎজা তৈরি করা হয়, কিন্তু সেই গোল পিৎজা রাখা হয় আবার স্কোয়ার বক্সে, সেই স্কোয়ার বক্স থেকে বের করে আবার ত্রিভুজ আকৃতি করে কেটে তা খাওয়া হয়। অতএব এটা কি, এই 3টা বিষয় যদি যারা বুঝতে পারে তারাই নাকি পিএইচডি করতে পারে। সেই পিএইচডি ধারীদেরকে আমি বলছি যে আপনারা যদি গোল পিৎজাকে স্কোয়ার বক্সে রেখে ত্রিভুজ আকৃতি কাট করে খেতে পারেন, তাহলে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই বাংলাদেশের যিনি, যে যে দল বাংলাদেশ স্বাধীনতা আনলো, যে মহাপুরুষ বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিল, সেই দল এবং সেই মহাপুরুষের হাত থেকে আপনারা এই পিৎজাকে আর কত ভাবে ত্রিভুজ বানাবেন? বহুবার চেষ্টা করেছেন। আপনারা নিয়ে যে কাজগুলো করেন, জিয়াউর রহমান যে কাজগুলো করলো, আপনি এরশাদ যে কাজগুলো করেছেন, এবং আজকে এই ডক্টর ইউনূস সেই তিনি এই স্লাইস তৈরি করে খাচ্ছেন, সেটা শেখ হাসিনা প্রমাণ করেছেন যে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই বাংলাদেশের মানুষের জন্য পদ্মা সেতু তৈরি হয়, বাংলাদেশের মানুষের জন্য ভাত দেওয়া হয়, বাংলাদেশের মানুষের যে মৌলিক খাবার রাইস বা ভাত, সেটার দাম নিয়ন্ত্রণে থাকে, বাংলাদেশের সাধারণ নারীদের
ক্ষমতায়নের পথ সুগম হয়, বাংলাদেশের সকল শিশুদের তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়, বাংলাদেশের মায়েদের যারা ধারণ করছে তাদের সুচিকিৎসার ব্যবহার করা হয়, বাংলাদেশের যারা আমি যদিও এর সাপোর্টার নই, তারপরেও বলবো বাংলাদেশ যেহেতু একটি মুসলিম অধ্যুষিত দেশ, সেখানে তাদের উপাসনালয় তথা মসজিদের তৈরি করা হয় এবং মসজিদকে তারা ইনসেন্টিভ দিয়ে, পয়সা দিয়ে ইমামের বেতন পর্যন্ত দেওয়া হয়। তো সেই শেখ হাসিনা কে আপনারা বাদ দিলেন, আপনারা তাকে পুশ করে অন্য দেশে পাঠিয়ে দিলেন। সেই শেখ হাসিনা উত্তর 15 মাসে শেখ হাসিনার চেয়ে বেটার কি করেছেন এই বাংলাদেশের জন্য, এর একটি প্রমাণও যদি তারা দিতে পারে, আমি দস্তগীর জাহাঙ্গীর বলছি, আমি সেটা আমার তথ্যে, আমার সংবাদপত্রে, আমার লাইভে, আমার কথায় তুলে আনবো। কিন্তু শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। আমরা তো গল্পই করছি, তো আপনি যেভাবে বললেন এটাও জানা এভাবে আসলে বারবার বললে হয় কি, বোধটা যদি আমাদের জাগ্রত হয়। এবং আমার মনে হয় যে গত 10, 11, 12 এবং 13 তারিখে তো ফেনোমেনাল, যেরকম ভাবে বাঙালি জাতি গোটা বাংলাদেশ নিজেদেরকে লক লক করে ফেললো। সো এটা তো আসলে মানে একটা নতুন ভাবে ভাবা উচিত ছিল ডক্টর ইউনূসের, বাট উনি আসলে একদম মানে বোঝায় যে একজন ক্রিমিনাল মাইন্ড উনি। ওনার মনে হচ্ছে একটা জেদ চেপে গেছে পুরা জাতির। এতদিন ভেবেছিলাম বঙ্গবন্ধু বা বাংলাদেশ বা স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের প্রতি ওনার রাগ, এখন তো মনে হচ্ছে 18 কোটি মানুষের প্রতি ওনার রাগ। এরকম আমার কাছে মনে হচ্ছে যে এই প্রতিবাদটার বিরুদ্ধে উনি আরো। আমি আপনার সাথে আমি আপনার সাথে একমত না। সে বাংলাদেশের মানুষের প্রতি, আই এম সরি আমি জাম্প করছি, কারণ আমরা হ্যাঁ, অবশ্যই। বাংলাদেশের মানুষের প্রতি ওনার কোনো ধরনের রাগ, অনুরাগ, বিরাগ, প্রেম, ভালোবাসা, ভালোবাসা কিছুই নেই। না, কিছুই নাই, কিছুই নাই। হি হিমসেলফ, উনি উনাকে নিয়ে ভাবেন। দেখুন, আজকের গতকালকে উনি যে বাংলাদেশের প্রধান, বাংলাদেশের সরকারি মিডিয়া ব্যবহার করে যে উনি কথাগুলো বলেছেন, এ কথার ভেতর থেকে যদি কোনো একটি শব্দ নিয়ে কোনো আলোচক, কোনো বিশ্লেষক কথা ইন্টারেস্ট থাকতো, এটা এটা সবই হলো খুব নিম্নমানের, এবং যেটাকে আমরা বলি খুব কমপ্লিকেটেড। যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলতে চাই, এটা খুব নিম্নমানের উদাহরণ, কিন্তু তারপরে আমি আপনাকে বলতে হবে সেই নিম্নমানের উদাহরণটা হলো এই যে একজন ভদ্রলোক, সে সারা জীবন তার গ্রামের মানুষকে বিভিন্নভাবে অত্যাচার করে গেছেন। তারপর সে তখন মৃত্যুশয্যায়, মানুষকে বিভিন্নভাবে জেলে এই সেই তিনি করেছেন। মৃত্যুশয্যায় সে সকল গ্রামবাসীকে ডেকে আনলেন যে ভাই, আমি তখন মৃত্যুশয্যায়, আমি মারা যাব, আপনাদের সাথে আমার কথা রয়েছে। মৃত্যুশয্যায় আসলো সকলে, যে ভাই আপনি বলেন, আপনি কি? তো বললো যে দেখুন, আপনাদেরকে তো আমি সারা জীবন কষ্ট দিয়েছি, অত্যাচার করেছি, আপনারা আমাকে ক্ষমা করবেন না আমি জানি। এই জন্য আমি একটা প্রায়শ্চিত্ত করতে চাই, যে কি, আমার মৃত্যুর পর আমার লাশ আমাদের ওই চৌরাস্তায় ঝুলিয়ে রাখবেন। তো মানুষ মনে করলো যে এই লোকটা তার প্রায়শ্চিত্ত করতে চায় সারা জীবনের অপকর্মের, তো এটা করি না কেন। সে মনে মারা গেলেন, সেই লাশ নিয়ে মানুষ চৌরাস্তায় ঝুলিয়ে রাখলো। থানা পুলিশ এসে সমস্ত গ্রামবাসীকে জেলে নিয়ে গেল, যে তোমরা লাশ কেন এখানে ঝুলিয়ে রাখলে। অতএব দুষ্ট লোক মৃত্যুর সময়ও দুষ্ট চিন্তা করে। সে এই গ্রামবাসীকে তার মৃত্যুর পরেও জেলে পাঠায়। অতএব এই যে ডক্টর ইউনূস, উনি হাসতে জানেন না, উনি কাঁদতে জানেন না। সে বাংলাদেশে চিরস্থায়ীভাবে ড্যামেজ করা, যা করার তিনি করেছেন। আজকের বক্তৃতায় উনি যেসবগুলো বলেছেন, আমরা যারা অ্যানালাইসিস করেছি, উনি আসলে এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি অর সামথিং লাইক দ্যাট, এবং জামায়াত ইসলামী, এদেরকে নিয়ে, যেহেতু উনি ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে তার মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে ইলেকশন মেকানিজমকে ইতিমধ্যে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, এবং বিএনপি যেহেতু আসলেই নপুংসক, আই মিন ইট, বিএনপির কোনো নেতা যারা যারা আসলে রাজনীতি জানেন, আমি দস্তগীর জাহাঙ্গীর আপনাদেরকে আজকে নপুংসক হিসাবে বললাম, আপনাদের কেউ সে ডোজ দিয়ে তারা 100 থেকে 120টা সিট দখল করে
কিভাবে ডক্টর ইউনূস পরবর্তী সরকারে আপনাদের সাথে দেন দরবার করবে সেই ব্যবস্থার কথাই উনি উনার এই আজকের বক্তৃতায় বলেছেন। অতএব আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে পুনরুদ্ধার করার জন্য যেমন বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের সমস্ত নেতৃত্ব আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু দিয়েছিলেন, যেমন বঙ্গবন্ধু বলেছিলেন আজ থেকে পূর্ব পাকিস্তানের একটি পয়সাও পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানে চালান হতে পারবে না। ঠিক একই ভাবে শেখ হাসিনা যখন নেতৃত্ব দিচ্ছেন এবং বলছেন যে বাংলাদেশের ঢাকাকে আমি বন্ধ করে দিলাম, সেই শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশ বন্ধ ছিল, তারা এটাকে খুলে দিতে পারেনি। অতএব আমার ধারণা যে বিএনপি সহ কিছুদিনের মাঝেই শেখ হাসিনার নেতৃত্বে তারা একত্রিত হয়ে এই এই মনস্টার, যেই মনস্টারের কাছে, যেই মনস্টারের কোনো কোনো ধরনের বিকার হয়নি। আমি শায়লা আহমেদ লোপা আপনাকে সেদিন আমি কাঁদতে দেখেছি যখন আপনি বলছিলেন 2 বৎসরের 2 বৎসর বয়সী একটি মেয়েকে রেপ 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 করা হয়েছে বাংলাদেশে। অথচ ডক্টর ডক্টর ইউনূস যেহেতু দেশের দেশের প্রধান হয়ে বসে আছেন, উনি সেদিন কোনো ধরনের কথা বলেননি। অতএব এই মানুষটার কাছ থেকে আমাদের দেশকে রক্ষা করতে হলে শেখ হাসিনা দলমত নির্বিশেষে, বঙ্গবন্ধু 70-এর নির্বাচনে শুধু আওয়ামী লীগের ভোটে জয়লাভ করেছেন বলে আমি বিশ্বাস করি না, ইতিহাসও তা বলে না। বঙ্গবন্ধুর ম্যানিফেস্টো এমন ছিল যে এই দেশের স্বাধীনতা পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ বাঙালিরা কখনই মৌলিক যে রাজনৈতিক শক্তি তথা সরকার গঠন করতে পারেনি সেন্ট্রাল, তারা বারবার এটা প্রমাণ করেছে যে তারা শোষিত। সেই বঙ্গবন্ধু যেদিন বলেছেন যে আমরা আর শোষিত হব না, আমাদের স্বাধিকার আমরা নিয়ন্ত্রণ করব, সেই দিনের বাংলাদেশের শুধু আওয়ামী লীগার নয়, এমন কি আই রিপিট ইট, ইতিহাস বেত্তা যারা রয়েছেন, যারা ইতিহাস নিয়ে গবেষণা করেন, তাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলছি, খুঁজে দেখুন তখনকার বাংলাদেশের যে সকল মানুষেরা মুসলিম লীগ করত, এমনকি সেই মুসলিম লীগাররাও বঙ্গবন্ধুকে ভোট দিয়েছেন 1970 সনে এই স্বাধিকার আন্দোলনের প্রশ্নে। অতএব শেখ হাসিনা সেই একই পথে যাচ্ছেন এবং বিএনপি ইতিমধ্যে বিএনপির মহাসচিব ঘোষণা করেছেন যে প্রয়োজন বোধে, এবং আরেকজন সালাউদ্দিন, যিনি যাকে আগরতলা না কোথায় জানি কোন ভারতীয় একটা অংশের সালাউদ্দিন বলা হয়, সেই সালাউদ্দিনে বলেছেন প্রয়োজন বোধে আওয়ামী লীগকে সাথে নিয়ে আমরা আন্দোলনে নামবো ডক্টর ইউনূসের বিরুদ্ধে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে না, ইতিমধ্যে শেখ হাসিনা যে আন্দোলনের ডাক দিয়েছেন সেই আন্দোলনে আপনারা সম্পৃক্ত হবেন, এবং না হলেও আমার মনে হচ্ছে যে আগামীতে 17 তারিখে যে এই 16 এবং 17 তারিখে টোটাল লকডাউনের টোটাল শাটডাউনের কথা বলা হয়েছে, সেটাতে আপনারা যোগদান করুন। তাহলে আপনারাও এই দেশ শাসনের একটি অংশ আপনারা পাবেন, যেটা সবসময় আপনাদের জন্য উন্মুক্ত ছিল শেখ হাসিনার আমলে। কখনোই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে কোনো নির্বাচনে অংশগ্রহণ বিরত বা আইনিভাবে বিরত করার কোনো আইন শেখ হাসিনার সময় হয়নি। এমনকি জামায়াতে ইসলামী নিষিদ্ধ সংগঠন ছিল না। আজকে বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং অন্যান্য যে সকল নব্য রাজনৈতিক দলগুলো, আপনাদের সকলের জন্য বলছি, বাংলাদেশে তথা বিশ্বের ইতিহাসে কোন রাজনৈতিক দল ছোট হোক বড় হোক তাকে নিষিদ্ধ ঘোষণা করে শুধু আপনারা নিজেদের ভিতরে নির্বাচনের একটা খেলা খেলে ক্ষমতায় যাবেন, এত সহজ নয়। বাংলাদেশ আওয়ামী লীগের ডাকে কালকে যদি আমার আমি 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 লাইলা আমি বলছি শায়লা আপা, আমি যে কথাটা আসলে বলতে চাচ্ছি সেটা হলো, আমি মানসিকভাবে মনে করছি শেখ হাসিনা যেহেতু রাজনৈতিকভাবে অতি পরিপক্ক এবং উনি বুদ্ধিমতী এবং বিশ্ব নেতৃত্বের কোয়ালিটি ওনার রয়েছে মার্গারেট থ্যাচারের ন্যায়, সেই জন্য উনি এখনো ডাক দিচ্ছেন না আসুন যমুনাকে যমুনায় ফেলে দিয়ে আসি। সেটা যদি হয় বাধা দেওয়ার কেউ থাকবে না, কারণ সেটা আমরা গতকালকে দেখেছি। ধন্যবাদ। এখানে একটা একটা বিষয় আমার জানার আছে।
আওয়ামী লীগের এই যে উম, আওয়ামী লীগের যখন নাকি আপনি তো সারাক্ষণ এটা নিয়েই কাজ করছি না, সো আমরা ভেরি মাচ অ্যাওয়্যার কি হচ্ছে না হচ্ছে, সংশয়, কনফিডেন্স, আমরা বিভিন্ন সময় বিভিন্ন শঙ্কাও করি, আবার একটু কনফিডেন্টও থাকি যে না হবে, হতেও পারে। কিন্তু যখন নাকি এই লকডাউনটা ডাকা হয়, তখন আমাদের ঘরানার এবং আওয়ামী লীগ ঘরানার মধ্যেও, আমি সোশ্যাল মিডিয়া দেখে বলছি, অনেক উম, দ্বিধাদ্বন্দ্ব আমাদের মধ্যে ছিল। আমাদের এই লকডাউনটা এখন ডাকা ঠিক হলো কিনা, মানুষজন কিভাবে রিয়্যাক্ট করবে, বা এত দমন পীড়ন, এত অ্যাট্রোসিটি চলছে বাংলাদেশে, সেখানে বাংলাদেশের সাধারণ মানুষ এটার সাথে সম্পৃক্ত হতে পারবে কিনা, বা অফিসে যারা যায় তারা যদি না যায়, বা বাস পরিবহন সমিতি বা বাস মালিকরা যদি তাদের বাস না বের করে লক করে রাখে, বা পরিবহন ধর্মঘটের মতো করে রাখে, তাহলে তাদের উপর চাপ না পড়ে, এরকম একটা। কিন্তু মজার একটা বিষয় লক্ষ্য করেছি সেই সময়টাতে, আমরা এটা নিয়ে ভাবছিলাম বাংলাদেশের মানুষের কথা নিয়ে, কিন্তু গভর্নমেন্ট কিন্তু ভীষণভাবে ভয় পেয়ে গেছিল। এটা কি খেয়াল করেছেন? স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে এত লাখ পুলিশ নামাবে, মানে বিভিন্ন আইন শৃঙ্খলার বিভিন্ন সেক্টরের মানুষ নামাবে, এবং সবাইকে তারা নামে, তারা খুব ভয় পেয়েছিল। তার মানে কি, আপনার কথাতে এত বলা যায়, যতই তারা বলুক আওয়ামী লীগ 100 হাত নিচে চলে গেছে, 200 হাত আকাশে চলে গেছে, জীবনেও আসবে না, 10 বছরে তো নয়ই, আসলে তারা ডিপ ইনসাইড তাদের মনে মনে জানে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যে তাদের ফিয়ার, তাদের প্রচণ্ড ভয় আতঙ্ক, সেটা আসলে তাদের কথাতেই বোঝাতে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের কোর্স অফ অ্যাকশন, কালকে যেটা আমরা দেখলাম বা গত 3 দিন যাবত দেখছি, এবং তাদের পক্ষে যারা ইউটিউবার আছে তাদের মধ্যেও কিন্তু এটা প্রতিধ্বনিত হচ্ছে এখন। এই লকডাউনটা যখন শেষ হলো, পক্ষে বিপক্ষে সবাই, বিপক্ষে আলারা তাকিয়ে আছে এবং পক্ষে আলারা বলছে হোয়াট নেক্সট। মানে মানুষ আসলে একটু ত্রাহি ত্রাহি অবস্থা, তো ত্রাহি ত্রাহির আরো বাংলা কি আছে, মানে অস্থির হয়ে গেছে। ত্রাহি ত্রাহি এলো শুদ্ধ বাংলা, মানে একদম, হ্যাঁ। আহ, মানে ত্রাহি ত্রাহি অবস্থা, তো এখন কিন্তু জিজ্ঞেস করছে হোয়াট নেক্সট। এটাই আমাদের আজকে শিরোনাম। উম, এখন পরবর্তীতে আওয়ামী লীগ যেরকম বলল যে আরো কিছু মানে কর্মসূচি দিয়েছে, সেটা নিয়ে একটু বলবেন, আর ওইটার ব্যাপারে আপনার অবজারভেশনটা একটু বলবেন। কোন বিষয়ে আমার এই যে অবজারভেশন? এই যে আওয়ামী লীগের, আপনি কিন্তু পোস্টে শেয়ার করেছেন আওয়ামী লীগের যে পরবর্তী 17 তারিখ পর্যন্ত, 17 তারিখে আম, রায় দেওয়া হবে, ওই ওই ডেটের জন্য তো 13 তারিখে ছিল কি আন্তর্জাতিক যে মামলাটা করা হয়েছে, সেটা রায় কবে হবে? এখন তারা বলছে 17 তারিখে তারা অনেক রায় দেবে। অনেক অনেকগুলো বিষয় বলছেন, হ্যাঁ, না মানে আমরা এখন বলছি। আওয়ামী আমরা লীগের আমরা পরবর্তী দুইজনে কর্মসূচি কি এটা জানেন? আমরা আমরা আপ টু সতেরো আমরা তারিখ দুজনে আলাপে আলাপে আমরা দুজনে আলাপ করে করে এই ট্রেনটা চালাবো। বিষয়টা হলো যে একটার পর আরেকটা এটা নয়, এটা হলো এক্স্যাক্টলি, ট্রেন, হ্যাঁ। চলন্ত ট্রেন। ট্রেন। আপনি যখন ট্রেনের ভিতরে বসা, তখন আর আপনার চয়েস থাকবে না কোনটার পর কোনটা, এটা চলমান। এই চলমান এটাই আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি। কিছুদিন আগে, আমি নাম বলবো না, প্রায় 6 মাস আগে একজন আওয়ামী লীগের, যারা তিনি বললেন, উনি আওয়ামী লীগের মুখপাত্র নন, উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নন, কিন্তু আওয়ামী লীগের খুব প্রভাবশালী বলয়ের একজন। তিনি 6 মাস আগে বা 5 মাস আগে বা 4 মাস আগে গণমাধ্যমে নয়, সোশ্যাল মিডিয়াতে উনি বলেন আওয়ামী লীগ নির্বাচনে যাবে না ডক্টর ইউনূসের আন্ডারে, ফুল স্টপ। আমি সেদিন তীব্রভাবে এর নিন্দা প্রকাশ করলাম। আমি বললাম যে আওয়ামী লীগ জন্মগতভাবেই নির্বাচনমুখী একটি দল। রাইট। আওয়ামী লীগ কেন নির্বাচনে যায় সেটার একটা মৌলিক কারণ হলো, আওয়ামী লীগ নির্বাচনে গিয়ে প্রমাণ করে যে সেই নির্বাচনটা নিরপেক্ষ ছিল না, ইনক্লুসিভ ছিল না, এবং সেটা ফেয়ার নির্বাচন ছিল না। এটা হলো একটি দিক। আর এটার ভিতরেই আরেকটা ভ্রণ জন্মায়, এই কথাটা যেটা বললাম, আওয়ামী লীগ সেইটার ভিতরে একটা ভ্রূণকে প্রস্ফুটিত করে, এবং সেটা প্রকাশে আসে যে আমাদের এখন আন্দোলন করতে হবে সুষ্ঠু নির্বাচনের জন্য। অতএব
আওয়ামী লীগ জন্মের পর থেকে পশ্চিম পাকিস্তানের আন্ডারে যখন ছিলাম আমরা, তখনও সমস্ত সমস্ত নির্বাচনে অংশগ্রহণ করেছে। যখন মাওলানা ভাসানী সত্তরে বলেছে ভোটের বাক্সে লাথি হচ্ছে মারো, লাথি মেরে বাংলাদেশ স্বাধীন করো, স্বাধীন। তখনও আওয়ামী লীগ বলেছে যে সত্তরের নির্বাচনে আপনারা ভোট দেন। এবং আমরা দেখেছি ৮৬ সনে এরশাদের নির্বাচনে আওয়ামী লীগ যোগদান করতে বাংলাদেশের বহু রাজনৈতিক শক্তি বলেছে আওয়ামী লীগ বিশ্বাসঘাতকতা করেছে আমাদের সাথে। আওয়ামী লীগ বলেছে আমরা নির্বাচনে যাই, নির্বাচন হলো এক অনলি গণতান্ত্রিক উপায়, যেই উপায়ে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে চায়। অতএব নির্বাচনকে অংশগ্রহণ না করে আমি ক্ষমতায় কিভাবে যাব? আমি নির্বাচনে অংশগ্রহণ করে প্রমাণ করব যে আমাকে যারা ভোট দিতে চেয়েছিল তারা ভোট দিতে পারেনি, অতএব আমাদের আন্দোলন করতে হবে এই ভোটের অধিকার আদায়ের জন্য। সেটাই শেখ হাসিনা। আমি অনেকগুলো কথা বললাম আপনাকে বোঝানোর জন্য যে শেখ হাসিনার সর্বশেষ যতগুলো ইন্টারভিউ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, প্রতিটা প্রতিটাতেই উনি বলেছেন যে প্রত্যেকটিতে উনি বলেছেন আমরা আওয়ামী লীগ আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আমাদেরকে বাদ দিয়ে যদি নির্বাচন করা হয়, সেই নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করবে। ওই আওয়ামী লীগ নেতার মতন বলেন নেই আমরা প্রত্যাখ্যান করলাম। এটাই আওয়ামী হলো লীগ নেতাটা কে? শেখ হাসিনা। না 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 না, থাক, আমি 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 অনলাইনে না বলে আমরা আমি মনে হয় বুঝতে হ্যাঁ, পারছি। অতএব আমি 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 দস্তগীর জাহাঙ্গীর আপনাকে বলছি যে আমি আপনার মতন যেহেতু শুধু সাংবাদিকতা নয়, প্রতিটি আমরা আমরা যখন আইনশাস্ত্র নিয়ে পড়াশোনা করতে চাই, যে দেন আমার পিছনে যে কথাটা লেখা আছে দি ভয়েস নিউজ, বয়স। দ্য ভয়েস নিউজ লিখতেই তো পারতো সে, তাহলে সে দি লাগালো কেন? এটা নিয়ে আমরা যেমন আলোচনা গবেষণা করতে হয়। হ্যাঁ, দি ভয়েসের পরে আবার নিউজ কেন? দ্য ভয়েসই তো একটি ইয়ে, সেটাতে আবার এইরকম ভাবে শেখ হাসিনা উনি বঙ্গবন্ধুর যে পলিসি, নির্বাচনের একমাত্র উপায় ক্ষমতায় যাওয়ার, পিছনে অন্য কোনো দরজা দিয়ে নির্বাচন ক্ষমতায় যাওয়ার অভিপ্রাস এই আওয়ামী লীগ করে না, তাহলে একটা বঙ্গবন্ধুর প্রশ্ন আওয়ামী আছে লীগ। আমার। এই এই জায়গাটা আমি জাস্ট ঢুকে, আমাদের তো অনেক লম্বা ডিসকাসই তো করছি। এখানে একটা প্রশ্ন আছে আমার। ফার্স্ট অফ অল, যে এখন যখন নাকি আওয়ামী লীগ মানে এই এই যে একটা অবস্থা, এই অবস্থাতে আসলে আমরা যেই জায়গাটাতে চলে যাচ্ছি, এটা তো বোঝাই যাচ্ছে যে ইউনূসের আন্ডারে যদি কোনো নির্বাচন হয়েও যায়, সেই নির্বাচনে ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ হওয়ার চান্সেস একদমই নাই। হ্যাঁ, একদমই নাই। আমি জানি না, মানে সেরকম কোনো রেডিক্যাল চেঞ্জ না হলে। তাহলে ধরেন এরকম একটা পরিস্থিতি হলো, কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে। তো আওয়ামী লীগের যদি নির্বাচনে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়, বা আওয়ামী লীগ যদি মনে করে নির্বাচনে যাবে, কিন্তু সেই ডেট যদি খুব দ্রুত হয়, লাইক ফেব্রুয়ারি, আওয়ামী লীগের নির্বাচনে যাওয়ার মতো যে অবস্থা, একটা তো গ্রাউন্ড থাকতে হবে, একটা তো মানে নির্বাচন কিন্তু চাইলেই করে ফেলা যায় না, নির্বাচনের একটা প্রস্তুতি থাকে। আপনি জানেন, আমি জানি, যারা মাঠের নির্বাচন দেখে এসছি, আমি তো একদম খুব ভালোভাবে জানি নির্বাচন প্রক্রিয়াটা। এটা একটা প্রস্তুতি থাকে, সেটা তো আওয়ামী লীগের নাই। ওইখানেই তো আওয়ামী লীগ গেলেও তো মনে করেন শেষ মুহূর্তে যদি আওয়ামী লীগকে আনব্যান করে দেয়, বলে চলো চলে যাও, তখন তো আওয়ামী লীগ কি হবে? কিভাবে আওয়ামী লীগ কি করবে এটা? খুব খুব মজার মজার একটি প্রশ্ন তুলে ধরলেন। আমরা আপনার এটা যেরকম সত্য সেই রকম সবসময় লক্ষ্য করতে হবে প্রেক্ষাপট, প্রেক্ষাপট। সময়। কোন সময়ে কোন সময়ে আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যে আমার যদি এরকম উদাহরণ দেই, আমরা একটা একটা মানুষকে নিয়ে উদাহরণ দিই, রোগীকে নিয়ে উদাহরণ দিই। একটা রোগী কি ইমার্জেন্সি, না একটা রোগী কি সাধারণ প্রক্রিয়ায় হয়েছে? এখন কর্মা কোন যে ডাক্তার সেই বুঝবে যে তাকে এখন কি ধরনের ওষুধ প্রয়োগ করতে হবে
এবং কিভাবে তার জীবন রক্ষা করা যাবে। একটা হলো জীবন রক্ষা করে তারপর তার ট্রিটমেন্ট করা, জীবন রক্ষা ট্রিটমেন্ট টু। আমি 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 টু কিন্তু ডিফারেন্ট। বায়োলজির, না, কিন্তু তারপরে টু ডিফারেন্ট থিং। একটা হলো জীবন রক্ষা, পেইন ম্যানেজমেন্ট একটা, জীবন রক্ষা একটা, আরেকটা হলো ট্রিটমেন্ট। পেইন ম্যানেজমেন্ট ইজ নট এ ট্রিটমেন্ট। আমার পেইন হচ্ছে যে কোনো ওষুধ, তারা তো বিভিন্ন ওষুধ তারা বের করেছে যে ওই সময় আর ব্যথাটা হবে না, কিন্তু এটা ট্রিটমেন্ট নয়। উদাহরণস্বরূপ বলি, 2009 বা 10, না না 10 না, মনে হয় নয় নয়, আমার গল ব্লাডার বা এই এই মূত্রথলিতে স্টোনে আমার প্রচন্ড ব্যথা হচ্ছিল, যেটা এক্সট্রিম পর্যায়ের। অ্যাম্বুলেন্স আসলো, আমাকে হসপিটাল নিয়ে গেল। আমাকে সাথে সাথে বলল যে তোমার পেইন কত, তোমার নেওয়া হবে, ব্লাড প্রেশার নেওয়া হবে, তুমি একটু স্থির হয়ে দাঁড়াও বা শো। আমি কিন্তু ব্লাড প্রেশার নেওয়ার জন্য স্থির হতে পারছিলাম না, মানে এটা নড়ে যাওয়া, কারণ ব্যথা এরকম আমি নড়ে যাচ্ছি। কোনো কোনোভাবে তারা এটা শেষ করে বলল যে এই, আমি শুনছি এই রোগীকে আগে পেইন ম্যানেজমেন্ট করো, তার পেইন এসে অস্থির, পেইন ম্যানেজমেন্টের পর করা হলো ট্রিটমেন্ট। এখন আপনার কথার উত্তর হলো যে বাংলাদেশ আওয়ামী, প্রথমত বাংলাদেশ আওয়ামী লীগ সদ্য ক্ষমতাচ্যুত, ইট ইজ নট ইভেন 2 ইয়ার্স। তাদের নেতৃবৃন্দ সকল জায়গায় একের অধিক একাধিক লোকসজ্জন প্রস্তুত এখনো রয়েছে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী রয়েছে, এবং তাদের মাঠ পর্যায়ের কর্মীদের সাথে তাদের যোগাযোগ রয়েছে। দ্বিতীয়ত, যেহেতু আপনি বলছেন যদি এরকম কিছু হয় যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়, এটা আসলেই এরকম হবে যে একটা পেইন ম্যানেজমেন্টের মতন। এবং এই পেইন ম্যানেজমেন্ট করতে কিন্তু সেই হসপিটালকে নতুন যন্ত্র কিনতে হয় না, নতুন ডাক্তার ডাকতে হয় না, নতুন ওষুধ, দে আর রেডি। আওয়ামী লীগ এমন একটি প্রতিষ্ঠান, সেই ইমার্জেন্সি রুমের মতন দে আর রেডি। সো এটা, এই রেডিনেস আমরা লক্ষ্য করেছি 9 মাসের স্বাধীনতা যুদ্ধে। এই রেডিনেস আমরা লক্ষ্য করেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 15ই আগস্ট হত্যা করার পর খালেদ মুশাররফ সহ যে সকল ব্যক্তিবর্গ তখন বঙ্গবন্ধুকে বা বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে সোচ্চার হয়েছেন, তাদেরকে একত্রিত করে মাঠে নিয়ে আসার জন্য। আমরা জানি সমস্ত ডটগুলো একত্রিত করতে পারলে আপনি ছবিটা দেখতে পাবেন, এবং সেই ছবিটা দেখার জন্য আপনাকে ডট আঁকার জন্য তো কয়েকজনের হাতে কলম থাকতে হবে, এবং সেই ব্যক্তি কোনো একটা ব্যক্তি অথবা কম্পিউটার, এই মুহূর্তে আমরা যদি এআই বলি, তো সেটাকে থাকতে হবে। সেটাই ছিলেন বঙ্গবন্ধু তনয় এবং শেখ হাসিনা। এবং আমরা মনে করছি যে বাংলাদেশের দেশপ্রেমিক কর্নেল তাহের সহ যারা বাংলাদেশকে ভালোবাসতেন, এবং বাংলাদেশকে বাসতে গিয়ে যারা তাদের নিজের সকল, শুধু বলবো পারিবারিক নয়, বৈষয়িক জীবনকে উৎসর্গিত করেছেন, তাদের তাদের সেই জায়গা থেকে আমরা এখন পর্যন্ত বাংলাদেশকে ভালোবাসি, এবং বাংলাদেশকে অন্য কারো কাছে বৈদেশিক কোনো বৈদেশিক কোনো মিত্র বা শত্রুর কাছে তুলে ধরছি না। সেই মানুষগুলো শেখ হাসিনার নেতৃত্বে একতাবদ্ধ। না হলে ডক্টর ইউনুস কিন্তু আজও পর্যন্ত নিজস্ব অর্থায়নের কোনো চিন্তাই উনি করেন না। উনি সবসময় বলে যাচ্ছেন ভোটাররা টাকা নিয়ে ভোট দেয়, অর্থাৎ বাংলাদেশ খালি করে দাও, এখানে আনো যারা ভোটাররা টাকা না দিয়ে ভোট দেয়, তার মানে বিদেশ থেকে নিয়ে আসো। এই যে একটা সরল রেখা, এই যে একটা খারাপ, এই যে একটা অসভ্য, এই যে একটা মূর্খ, এই যে একটা বর্বর, যে তার নিজের জাতির প্রতি, সে সে কি নোবেল প্রাইজ পেয়েছে অন্য জাতির রিপ্রেজেন্টেটিভ হিসাবে? আই চ্যালেঞ্জ হিম। তার যে স্কিন কালার, তার যে উচ্চতা, তার যে আমার মতন, আমি আমার চেয়ে বেটার, কিন্তু তার যে আমার মতন ভাঙ্গা ইংলিশ,
সেটা দিয়ে সে নোবেল প্রাইজ পাবে? ইম্পসিবল। সে সেই জাতিকে ব্যবহার করে, সেই বাঙালি জাতির দরিদ্র দারিদ্রতাকে ব্যবহার করে, সেই বাঙালি জাতির যে সকল নারীরা ইয়ে নয়, স্বাবলম্বী নয়, তাদেরকে ব্যবহার করে সে শান্তির নামে নোবেল নিয়ে এসে সে বলছে বাঙালিরা টাকা দিলে ভোট দেয়, এটা অসভ্য জাতি। যে আমরা নাকি কি জানি পোর্ট পরিচালনা করতে পারবো না, আমরা নাকি এয়ারপোর্ট পরিচালনা করতে পারবো না, এটা বিদেশি নিয়োগ করতে হবে। তার অর্থ কি? তার অর্থ হলো সে সাদাদেরকে মনে করে মহান, সাদাদেরকে সে মনে করে তারা গ্রেটার দেন হোমোসেপিয়ান্স। উই আর এভরিবডি ইন দ্য ওয়ার্ল্ড, উই আর এভরিওয়ান হোমোসেপিয়ান্স। আমাদের মাঝে যারা নিয়ান্দারথাল এখনো রয়েছে, 1 to 2%, they are in only in European blood। তাহলে কি আমরা হোমোসেপিয়েন্স বাদ দিয়ে, আমার মনে হয় আমি এইসব যে কথাগুলো বলছি, এটা যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করেন তারা হয়তো বা জানেন, আমরা এই মুহূর্তে পৃথিবীর সমস্ত মানুষে আমরা হোমোসেপিয়েন্স। যেমন সাপ বা ব্যাঙ বা শিয়াল, কুকুর, এনি প্রাণী এক দেখবেন বিভিন্ন প্রজাতির, তার মানুষ একটি প্রজাতির রইল কিভাবে? মানুষ আমাদের ভিতরে ভিতরে বিভিন্ন প্রজাতি ছিল। আমাদের নিয়ারেস্ট যারা ছিল নিয়ান্দারথাল, তাদেরকে আমরা হত্যা করেছি এবং তাদের অবস্থান ছিল ইউরোপে। এখনো ইউরোপিয়ানদের মধ্যে 2% ডিএনএ পাওয়া যায় তাদের ডিএনএ তে নিয়ান্দারথালদের। তাহলে ডক্টর ইউনুস কি নিয়ান্দারথালকে সাপোর্ট করবেন না হোমোসেপিয়ান্সকে সাপোর্ট করবেন? উনি আমাদের বিষয়গুলোকে তুলে দেবেন বিদেশিদের হাতে। তাহলে বিদেশিদের হাতে যদি তুলে দেন, আমাদের আমাদের সর্ববৃহৎ, সবচেয়ে পৃথিবীতে এই মুহূর্তে তৃতীয় বৃহত্তম শক্তি ভারত, যেই ভারতের সাথে আমাদের লেনদেন দেন দরবারের জন্য এক এক মাইল যেতে হয় না, সেটা আপনি ক্রস করে বেশি টাকায় আমেরিকা থেকে গম কিনলেন কেন? সো আমরা নদীর জলে ভেসে আসি নাই। আমরা জানি, বিশ্বের ইতিহাস জানি, বিশ্বের অর্থনৈতিক ইতিহাস জানি, বিশ্বের রাজনৈতিক ইতিহাস জানি। আমরা এই মুহূর্তে আমেরিকা কোথায় কি চাচ্ছে সেটা আমরা জানি। আপনি মনে করবেন না ডক্টর ইউনুস যে আপনি যা করছেন তা আমরা বাঙালিরা 5 টাকায় ভোট দিয়ে দেই, অতএব আমরা বিদেশিদের প্রভু হব। আপনাকে বাংলাদেশ থেকে এই বাঙালিরা আসলেই কোথাও যেতে দিবে না। আমার শুধু ভয় হয়, আমার এই জিনিসটা যাতে এত নৃশংসতায় চলে না যায় যে ডক্টর ইউনুসকে শাহবাগে প্রকাশ্যে ঝুলিয়ে দেওয়া হয়। এটাই আমার সর্বোচ্চ ভয়। ধন্যবাদ আপনাকে। দস্তগীর ভাই, আপনার সাথে কথা বললে সবসময় বাংলাদেশের মানুষ যারা আছে, আপনার যারা অনুরাগী অনুসারী, তারা বিদেশে আপনি যেখানে কাজ করেন, আম, এবং পৃথিবীর সবচাইতে শক্তিধর জায়গা শ্বেত ভবন, সে সম্পর্কে একটু কিছু জানার চেষ্টা করে। তো আমরা আজকে গত 13 তারিখে 18 ঘন্টা আগে যে রাশিয়া টুডেতে একটা শেখ হাসিনার একটা সাক্ষাৎকার ছাপা হলো, তো জাস্ট এসছে, তো আমি জানি না আপনি এটাকে চোখে পড়েছে কিনা, আমি জাস্ট একটু ওখান থেকে বলছি। ওখানে ওরা বলছে শেখ হাসিনার সাক্ষাৎকার, তো লিখিত সাক্ষাৎকার ছাপা হয়, সেখানে শেখ হাসিনা আজকেরটাতে বলছেন রাশিয়া টু আর্টিকে, নিউ লিডারশিপ ওয়াজ ইম্পোজড অন বাংলাদেশ মিন্স বাংলাদেশের নতুন নেতৃত্বকে চাপিয়ে দেওয়া হয়েছে, মানে ইউনূস সরকারকে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। উনি অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন। উনি বলেছেন সরকার পতন কি রাস্তায়, নাকি বিদেশিরা লিখে দেয়া কোনো স্ক্রিপ্ট। আহ, তারপরে উনি বলেছেন যে ইউনূস সরকার কি সংস্কারক নাকি বিদেশি শক্তির প্রতিনিধি, এরকম অনেকগুলো বিষয়। এবং জেনজি কিভাবে পৃথিবীর অনেকগুলো দেশে কিভাবে জেনজিকে ব্যবহার করে একটা সরকার পতন করে দেওয়া হয়েছে একদম, কোন সরকার কিরকম ছিল, অনেক বিষয় নিয়ে উনি অনেক খুব সুন্দর, মানে যে জেনারেশন জেড আন্দোলন কি বৈশ্বিক ডিজাইন, এগুলো নিয়ে উনি অনেক মজার মজার সব প্রশ্ন করেছে। আমি আপনাকে পাঠাবো, আপনি দেখে নিন। নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা কি মুক্ত নির্বাচন তার মানে বলবে?
এই নির্বাচন তো আসলে অল ইনক্লুসিভ নয়, একটা মেজরিটি পার্টি আপনার নিষিদ্ধ হয়ে আছে, সেটা নিয়ে উনি বলেছেন। তারপরে আইসিটির যে বিচার, সেটা কি ন্যায় বিচার নাকি প্রতিশোধ নিচ্ছে, সেটা নিয়ে উনি কথা বলেছেন। মানে ওরা প্রশ্ন করেছে, আরটি উনি উত্তর দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের কি অতিরিক্ত ক্ষমতা, মানে রাষ্ট্রের থেকেও তার বেশি ক্ষমতা? রাষ্ট্রের তো একটা নিয়ম আছে। এরকম মজার মজার। আমার প্রশ্ন, এই যে ব্যাক টু ব্যাক পৃথিবীর বড় বড় পত্রিকাগুলোতে, মিডিয়া হাউসগুলোর থেকে ওনার বক্তব্য আসছে বা ইন্টারভিউ আসছে, এর ইম্প্যাক্ট আপনার যে সাংবাদিক মহল আছে, বিদেশি বন্ধুরা আছে, যেখানে আপনি আছেন, ওয়াশিংটন ডিসি, মানে হাব, ওনাদের সাথে যখন আপনার ব্যক্তিগত আলাপ আলোচনা হয় সাংবাদিক মহলে, বা প্রতিক্রিয়াটা কি? কারণ শেখ হাসিনা নিয়ে এতদিন মনে হচ্ছিল যেন একটা নেতিবাচক ধারণা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইউনুস রিজিম বা তার মিত্রশক্তিরা তৈরি করতে পেরেছিল। কিন্তু এখন কিন্তু থিংস হ্যাজ বিন চেঞ্জড। শেখ হাসিনাকে সবাই অন্যভাবে দেখছে। এই অবস্থায় আপনার ওখানে শ্বেত ভবনে বা আপনার কলিগসরা কি বলে, বা ওখানকার মিডিয়া হাউসগুলো কি বলে? আহ অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি একটু শ্বাস নিব এখানে। এর কারণ হলো যে কোথা থেকে শুরু করব এই বিষয়টা, এত ওয়াইড এবং এত আহ, আপনি যখন আপনি কোনো আপনার প্রাঞ্জল স্বাভাবিক ভাষায় বলেন, কারণ আপনি যাই বলেন সেটাই সুন্দর করে বলেন। আপনার শ্বাস নিতে হবে না। থ্যাংক ইউ সো মাচ। আমি শুদ্ধ অশুদ্ধ উচ্চারণেও মানুষ আমাকে সংশোধন করে দেয় না, আপনিও করে দেন না। এটা হ্যাঁ, হ্যাঁ, যে গ্রীষ্ম বলবো না গ্রীষ্ম বলবো এরকম একটা সমস্যায় পড়ে গিয়েছিলাম। এনিওয়ে, বিষয়টা হলো দেখুন, যখন সোভিয়েত ইউনিয়ন, তখন থেকে এই সোভিয়েত ইউনিয়ন এশিয়ার বাংলাদেশের জন্মকে নিঃশর্ত সাপোর্ট করে গিয়েছে। Right. বিশ্ব রাজনীতির যে প্রেক্ষাপট, সেখানে বঙ্গবন্ধু বারবার বলেছেন, একবার উল্লেখ করেন, কিন্তু আমার কাছে আমি যেহেতু আমার একটা স্বভাব হলো কিছু ঘুটিয়ে দেখা, পড়াশোনা করা, এরকম আর কি। সেখানে আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আনস্টেবল শোনা বলা যাচ্ছে। হচ্ছে নেটওয়ার্ক। শুনতে পাচ্ছেন কি আপনারা আমি শুনতে আমার পাচ্ছি। কথা? একটু, আই আমি এম শুনতে ক্লিয়ার? পাচ্ছি। একটু আটকে যাচ্ছে কিন্তু শুনতে হ্যাঁ, পাচ্ছি। আপনি শুনলেই আপনি, হ্যাঁ, আমার এখানে হঠাৎ করে লেখা উঠলো যে নেটওয়ার্ক কানেকশন আনস্টেবল। আমি যে কথাটা বলছি যে দেখুন, বিশ্ব ব্যবস্থায় বঙ্গবন্ধু বলেছেন যে আমার পরিণতি যদি চিলির আলেনদের মতো হয়, তথাপি আমি সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করব না। এবং উনি জীবন দিয়ে এটা প্রমাণ করেছেন যে উনি সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করেননি। ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু একটি কথা বাঙালি জাতিকে জিজ্ঞেস করেছিলেন, আপনারা আপনারা কি আমাকে বিশ্বাস করেন, আমার উপর আস্থা রাখেন? সবাই বলেছিলেন আমরা আপনার উপর আস্থা রাখি। এবং সেই বঙ্গবন্ধু তারপরেও বিশ্ব ব্যবস্থার কারণে আমেরিকার সাথে উনি সম্পর্ক স্থাপন করেছিলেন, এবং আমেরিকার কাছ থেকে অনেকভাবে আমেরিকাকে বাংলাদেশে ব্যবসা করতে দিয়েছেন বা বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করতে দিয়েছিলেন। এটা কোনো ক্রমেই ভুল কোনো রাজনৈতিক বন্দোবস্ত নয়। গত বৎসরের জুলাই মাসের আগেই বর্তমান রাশিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য অনুসারে তৎকালীন প্রধানমন্ত্রী বা বর্তমান সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো হয় যে ঘটনাটা আসলে ঘটতে যাচ্ছে, যেটা আপনি বললেন, জেনজি এবং বিশ্বব্যাপী আমেরিকার ল্যাবে তৈরি যে জেনজি রেভুলেশন, তিউনিসিয়া থেকে আরম্ভ করে যেটাকে আমরা আরব স্প্রিং বলি, সেটা আরব থেকে আরম্ভ বসন্ত। করে আমার, হ্যাঁ, আরব বসন্ত, এবং সেখান থেকে আমরা দেখলাম শ্রীলঙ্কা, নেপাল, এবং এই মুহূর্তে আফ্রিকার কিছু কিছু দেশগুলোতে।
এই সমস্ত কিছুই হলো আমেরিকান, আমি যে দেশে বসবাস করছি সেই দেশের, বিশ্বের বিভিন্ন দেশে রেজিম চেঞ্জের ল্যাবে পরীক্ষিত কাজগুলো। উদাহরণস্বরূপ বলি, আমেরিকাতে সেই সময়ে একটি বিরাট নেটওয়ার্ক ছিল, যে আমেরিকার সমস্ত ইউনিভার্সিটির ছাত্ররা, প্যালেস্টাইনিদের পক্ষে সমস্ত ইউনিভার্সিটিতে তারা মিছিল করছে, রেভলিউশন করছে। তাদের যে সেন্ট্রাল সেন্ট্রাল কমান্ড, সেই কমান্ডের মাধ্যমে তাদের সকলকে, ইনক্লুডিং মাই ডটার, ইনক্লুডিং আমার একমাত্র ডটার যে ইউনিভার্সিটিতে পড়ে, তার কাছে পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া হলো শেখ হাসিনা বাংলাদেশে ছাত্রদেরকে নির্বিচারে হত্যা করছে। এখানেও একদম এখানেও তাই। এই যে এই যে ব্যবস্থাটা, কারণ সেই ইনস্টাগ্রামে উঠে এসেছিল, ইনস্টাগ্রামে মানে বারবার এটা এসেছিল, ফ্লাডেড। আমার, আমি অফ দ্য, মানে আমরা যেহেতু অনলাইনে, আমি বলি, আমার মেয়ে আমাকে এসে বললো, বাবা, আই নিড টু টক টু ইউ। আমি বললাম, বলো। যে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি বাংলাদেশের ইতিহাস জানি, আমি বাংলাদেশ নিয়ে অনেক রচনা লিখেছি ইউনিভার্সিটিতে, কিন্তু বর্তমান তোমার যে, তুমি এইভাবে, আমি আমি তুমি যাকে খুবই গভীর শ্রদ্ধা করো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদেরকে হত্যা করছে, আমি কিন্তু এটা ওনার পক্ষে আর নেই, বা আমি পছন্দ করি না। আমি সেদিন তাকে, যেহেতু একটা দীর্ঘ বিষয় আমাকে বোঝাতে হবে, আমি শুধু বলছি, আমি টাইম নিয়ে তোমাকে উত্তর দেবো, এখন আমি তোমাকে উত্তর, তুমি যেটা ভাবছো সেটাতে থাকো, কিন্তু বিষয়টা সঠিক নয়। ছাত্র হত্যা হচ্ছে, উইল ফাইন্ড ইট। ঠিক এই বিষয়টাই আমি বলছি যে, এটা এত এত অন্য কথাগুলো কেন বললাম, বললাম যে আরটি বা রাশিয়ান টেলিভিশনে সাক্ষাৎকার, পশ্চিমা, মানে সাক্ষাৎকার বলেন, আরটির যে কোনো সংবাদ বলেন, আমি জানি কানাডা সহ পশ্চিমা, আমরা যদিও এটাকে আইনগতভাবে বাধা দিতে পারি না, কিন্তু অনেকভাবেই রেস্ট্রিকশন করা হয়। কিন্তু উনি যে কথাগুলো সেখানে সুস্পষ্টভাবে বলেন, মানে ইনক্লুসিভের কথা বলা হচ্ছে। আহ, আমি আমি আমার কলিগদের কথা বলবো, আমার আমার কলিগেরা সবসময়ই, আমি বলছি জার্নালিস্ট কলিগেরা সবসময়ই, শেখ হাসিনা বাংলাদেশ, শেখ হাসিনা শুধু বাংলাদেশের লিডার হিসেবে তারা কখনোই গ্রহণ করেনি। শেখ মানে হাসিনাকে আপনি আপনার আমেরিকান কলিগদের কথা বলছেন? আমেরিকান কলিগদের কথা বলছি, প্রেস ক্লাবের কলিগদের কথা বলছি। প্রেস ক্লাবের শেখ কলিগ। হাসিনা মানে নেতৃত্বের কথা। শেখ হাসিনা অনলি একটি বাংলাদেশ, একটি ছোট বাংলাদেশের বৈশ্বিক বিষয়, ইন্টারনাল বিষয় এরকম ছিল না, কখনোই উনি ছিলেন না। কিন্তু তাদের কাছেও একটা থতমত ভাব দেখা গিয়েছিল যখন শেখ হাসিনা নির্বাচিত বাংলাদেশের, ভারতীয় উপমহাদেশের, কারণ তারা কিন্তু পড়াশোনা করে, এই সাংবাদিকেরা সবাই আমার চেয়ে বাংলাদেশ, ভারতের এই ভারতীয় উপমহাদেশের ইতিহাস সম্বন্ধে আমার চেয়ে অনেক বেটার জানেন। অতএব সেই শেখ হাসিনা ছাত্র হত্যা করছে, দাস্তাগির, হোয়াট ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ এনিথিং বেটার ইনফরমেশন? আমি বললাম যে সময় লাগবে, সময় ছাড়া তো এটা এখন সম্পূর্ণ, মানে তাদের সেই যে, মানে হঠাৎ করে আমি স্থির অবস্থায় আমাকে কেউ এইভাবে বলে, আমাকে কেউ থাপ্পড় মারলো, চপেটাঘাত করলো, আমি তো একটা একটা ট্রাউমাতে হঠাৎ ইয়ে দেয়, এটা থেকে একটা মুহূর্ত লাগে আমাকে সে ইয়ে করে আসতে। সেইটা তারা এখন চলে আসছে, তারা জানে। আমি উদাহরণ দিয়ে বলি, পৃথিবীর যে পৃথিবীর যে সকল দেশগুলো যদি ধরে নিই, যে রেজিম, যেই রেজিমটা ছিল, তারা যেটা বলে আর কি, যে শেখ হাসিনা ইয়া ছিলেন, কি জানি, ইটালিয়ান যে কথা শব্দটা বলে, যে ফ্যাসিস্ট। ইয়া ছিল, ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট ফ্যাসিস্ট। ছিলেন। হ্যাঁ, এই ফ্যাসিস্টরা তো আর কখনো পৃথিবীতে ক্ষমতায় ফিরে আসতে পারে না, তাদের পিছনে জনগণও থাকে না। এটা পৃথিবীর সমস্ত দেশ। তা শেখ হাসিনা বিদেশে বসে তার সমস্ত নেতৃবৃন্দ নাকি পলাতক, নাকি বলছি এই জন্যে, যারা জীবিত তারা পলাতক, যারা জীবিত নাই তারা কবরে অথবা জেলে। এই শেখ হাসিনা ডাক দিলে বাংলাদেশ বন্ধ হয়ে যায়, তাহলে উনি ফ্যাসিস্ট হলেন কি করে? এই শেখ হাসিনার নির্বাচনকালীন 15 বছরে কোন
কোনো রাজনৈতিক শক্তিকে নির্বাচনে নিষিদ্ধ, তাদেরকে নির্বাচন করতে দেওয়া হবে না, এরকম কোনো শেখ হাসিনাকে আমি খুব কাছ থেকে দেখেছি। উনি এমনকি ওয়াশিংটন ডিসিতে এসে উনি বারবার আমার সামনে, আমি একদম সাক্ষী দিচ্ছি, আমার সামনে ওনার মিলিটারি সেক্রেটারি বা মিলিটারি যিনি উপদেষ্টা বা কেউ থাকেন তাকে বলছেন যে ওই যে জানাল দিয়ে দেখতে পাচ্ছি তারা মিছিল করছে আমার বিরুদ্ধে, তারা কারা, তারা বিএনপিতে। আমি যে সকাল থেকে বললাম ওনাদেরকে চা এর নিমন্ত্রণ করে নিয়ে আসেন এবং তাদের কথা আমি শুনতে চাই, আমি তো তাদেরও প্রধানমন্ত্রী, তাদের ভোটের কি দাবি আমি যদি না জানি তাহলে আমি সমাধান করব কি করে? আমি তো তাদের নির্বাচনে তারাও অংশগ্রহণ করুক, তারাও নির্বাচিত হোক, সেটা আমি চাই। এটা চাক্ষুষ সাক্ষী আমি। এখন যারা মনে করেন যে আমি শুধুই শেখ হাসিনার পক্ষে কথা বলছি, কথাটা সত্য নয়। আপনারা শেখ হাসিনাকে পড়ুন, জানুন, শুনুন। এই মুহূর্তে ওয়াশিংটন ডিসি সহ পৃথিবীর সমস্ত যে সকল রাজধানীতে ইনফ্লুয়েন্স করতে পারে বিশ্ব রাজনীতি, সমস্ত জায়গায় ডক্টর ইউনূসকে নিয়ে নয়, শেখ হাসিনাকে নিয়ে এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কথা হচ্ছে। আপনি আইসিটি সম্বন্ধে বলেছিলেন, এখানে আমি আসলেই বলতে চাই একটা খুব সংক্ষেপে একটা কথা বলতে চাই যেটা খুব ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শব্দটা কেন আন্তর্জাতিক হলো? অপরাধ শব্দটা নিয়ে কথা বলতে হবে, ট্রাইব্যুনাল নিয়ে কথা বলতে হবে। আন্তর্জাতিক অপরাধ যে করেছেন তাকে বিচার করার জন্য আন্তর্জাতিক আইনকে ফলো করে যে কোর্ট ব্যবস্থা হবে সেটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ বলতে আমরা সংক্ষেপে খুব, মানে এটা যেহেতু আইনশাস্ত্রের ক্লাস নয়, অতএব আমি খুব সংক্ষেপে জিজ্ঞেস করতে চাই বা বলতে চাই, আন্তর্জাতিক অপরাধ বলতে আমরা কি বুঝি? যেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, যেমন গণহত্যা, যেমন যুদ্ধ অপরাধ, এটা যুদ্ধাপরাধ। আন্তর্জাতিক আইনে এই কাজগুলো করা যাবে না। এই কাজগুলো করা যাবে, এই কাজগুলো নিষিদ্ধ যুদ্ধের আইন অনুসারে। এটা যুদ্ধ হয়তো একটি জাতির সাথে অন্য একটি জাতির, একটি দেশের সাথে অন্য একটি দেশের, অতএব এই আইনটা হবে আন্তর্জাতিক। সেই আন্তর্জাতিক কোনো নির্দিষ্ট আইনে গোষ্ঠীকে দমন পীড়ন এই অপরাধ ট্রাইব্যুনালের কিছু ক্রাইটেরিয়া আছে যেটাতে এটা ফিট করে না, এখন ইউনুস যা করছে সেটা ফিট করে। অতএব শেখ হাসিনার যত অপরাধ সেটা এইখানে হওয়ার তো কোনো কারণ নেই। না। এই মানে আমরা আইনের মৌলিক বিষয়টাকেই অস্বীকার করছি যে দস্তগীর ভাই, এটা নিয়ে যেটা, কি কখনো আপনার কলিগদের সাথে আপনার কথা হয়েছে? এই যে হ্যাঁ মামলাটা হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, করছে, এই ওনারা কি আন্ডারস্ট্যান্ড বলেন? ইট ভেরি ওয়েল। মানে এটা হাস্যকর বিষয় তো, মানে তাদের কথা হলো যে ডক্টর ইউনুস, মানে প্রথম প্রথম তারা যে কথাটা বলতো সেটা হলো যে, মানে তারা বলতো না, আসলে বলতো হলো যে ইনফ্লুয়েন্সিয়াল অন্য ব্যক্তিরা যারা, তারা বলতো যে ডক্টর ইউনুস হি ইজ এ গুড পারসন, হি ইজ আওয়ার ম্যান, লেট গিভ হিম টাইম, এটা বলতো। আর সাংবাদিকরা তো আসলে কমেন্টের চেয়ে জানতে চায় বেশি, তাই না? তারা উত্তর দিতে চায় না, তো তারা শেখ হাসিনা ও ওকে দিস দ্যাট। দেখেন, আপনার জুরিসডিকশন না থাকলে সেই কোর্ট তো বিচার করতে পারবে না। জুরিসডিকশনই তো নাই, শেখ হাসিনার অপরাধ যত বড় অপরাধী হয়ে থাকুক, সেটা আন্তর্জাতিক আদালত তো, তার তো জুরিসডিকশন থাকতে পারে না। সো এটা নাল এন্ড ভয়েড ফ্রম দ্য বিগিনিং। ফ্রম দ্য অন দ্য বিগিনিং। টপ অফ দ্যাট, গভর্নমেন্ট ইজ এ ইন্টারিম গভর্নমেন্ট, যেটা আমাদের সংবিধানে নেই, এবার শপথ করেছেন সেই সংবিধান অনুসারে। অতএব তারা তো লেজিটিমেট গভর্নমেন্টই নয়। অতএব যা করছেন, যেটা আপনি আপনি বোধহয় আজকের কোনো এই এই দীর্ঘ সময়ের আলাপে আপনি কোনো সময় বলেছিলেন যে ডক্টর ইউনূস নিজকে খুব ক্ষমতাবান মনে করছেন এবং উনি একজন জগৎ শ্রেষ্ঠ মনে করছেন। নট কারেক্ট। উনি মানে মনে করছেন এটা ওনার সত্যি, ওনার কিন্তু অ্যাপ্রোচ উনার এবং এই ওনার যে প্রেস সচিব বা ওনার যে যারা সাঙ্গপাঙ্গ আছেন ওনাদের কথাবার্তা আছে না, যে আমি আমার যাই কিছু হোক, আমি আমার রাষ্ট্রের যে আইন আছে সেগুলোকে ওবে করব, মান্য করব। কিন্তু ওনাদের অ্যাপ্রোচ, ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ, ওনাদের কথাবার্তা শুনলে মনে হয় ওনারা বোধহয় রাষ্ট্রের উপরে, রাষ্ট্র ওনার নিচে,
এরকম মনে হয় যে মানে ওনার ওনার এক- কোর্স অফ অ্যাকশনে আমি বলছি যে ওনার অ্যাটিটিউডটা এরকম হয়ে গেছে এখন টুয়ার্ডস বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের প্রতি। আপনার আপনার এইটার সাথে আমি সাধারণ মানুষের কাছ থেকে একটা উদাহরণ তুলে ধরি। নরসিংদী থেকে ঢাকা যাচ্ছি বাসে, তখন বাসটা ছিল লোকাল, অনেক থামে, উঠে মানুষ উঠে। হঠাৎ করে এক জায়গা থেকে একটা মানুষ উঠলো, উঠেই সে ধাক্কাধাক্কি করছে আর কি ভিতরে ঢোকার জন্য। ঢুকতে পারছে না। আবার এর ভিতরে তার কাছ থেকে ভাড়া চাওয়া হচ্ছে। তখন সে হচ্ছে, এই আমাকে চিনিস, আমি কে? কন্ডাক্টর বলল, উস্তাদ থামান। থামায় ওরে ঘাট ধাক্কা দিয়ে রাস্তায় নেমে বলেন, হ্যাঁ চিনি, আপনি এখানে থাকেন, পরে দেখা হবে। তো বিষয়টা হলো, এটা আমার নিজের চোখে দেখা। তো বিষয়টা হলো, ডক্টর ইউনুস এইভাবে সে বলল যে বিশ্ব এখন আমার কাছে চলে আসবে। ভারতের দিল্লি থেকে সমস্ত এম্বাসিতে ঢাকা এসে আমাদেরকে ভিসা দিতে থাকবে। সারা বিশ্ব টাকা নিয়ে আসবে আমাদের কাছে, আমাদের আর বিশ্বের কাছে যেতে হবে না। সমস্ত বিশ্ব আমাদেরকে ভিসা বন্ধ করে দিল। আইএমএফ যে শেখ হাসিনা যে ঋণটা পাশ করে গেল চতুর্থ কিস্তি, সেটা নির্বাচিত সরকার ছাড়া দিবে না। আমি বললে বহু কথা, এটা অনেক এমন হয়ে যায় যে এটা হয়ে যায় সেমিনার স্টাইলের আলোচনা। আসলে আমাদের দেশের জন্য শেখ হাসিনার বিকল্প নেই, এবং 17 তারিখের যে টোটাল লক আউটের কথা বলা হচ্ছে, আমার মনে হচ্ছে যে ডক্টর ইউনুস অনেকটা রোমানিয়ার চচেস্কোর মতন একটা পরিণতি ওনার ঘটবে। কারণ উনি বুঝতে পারছেন না সীমা, উনি বুঝতে আপনি একটু পারছেন না। আমাদের দর্শকদের জন্য বলেন চতুষ্কোর কি হয়েছিল, ছোট্ট ও করে। খুব সংক্ষেপে বলি যে হ্যাঁ, উনি আমাদের দীর্ঘ দীর্ঘ সময় রোমানিয়ার ইয়ে কমিউনিস্ট পার্টির প্রধান হিসাবে প্রধান ছিল। ক্ষমতায় ছিলেন। তারপর যেটা 89-এ সমস্ত ইস্ট ইউরোপে যে রেভলিউশন হচ্ছিল, সেই রেভলিউশনের ধারাবাহিকতায় সেটা রোমানিয়াতে শুরু হয়। সে কিভাবে শুরু হয় সেটা বলছি না, কিন্তু চাচেস্কো যেটা ভাবলেন যে সাধারণ মানুষকে উনি ডেকে নিয়ে আসলেন স্কোয়ারে, এবং পার্টির অফিস বা যে বা একটা বড় বিল্ডিং থেকে উনি বেলকনি থেকে সবার উদ্দেশ্যে একটা গণভাষণ দিবেন। মানুষকে কিন্তু জোর করেই নিয়ে আসা হলো, এবং সেই মানুষগুলো আসলে ওনার বিরুদ্ধে স্লোগান বা রেভুলেশন করার মানসিকতায় নিয়ে এসেছেন, এটা উনি বুঝতে পারেননি। উনি বক্তৃতা করে তাদের সকলের বেতন বাড়িয়ে দিলেন, উনি সবাইকে আরো বোনাস দিয়ে দিলেন। সমস্ত কিছু দেওয়ার পরও যখন হঠাৎ করে স্ফুলিঙ্গ তার বিরুদ্ধে স্লোগান শুরু হলো, যে তার ক্ষমতাচ্যুতির এক দফার, তখনও তো উনি বুঝতে পারেননি। তো উনি ওনার স্ত্রীকে সাথে নিয়ে ওই বিল্ডিং এ ওনার যে অফিস, সেই অফিসে গিয়ে যান। চতুর্দিক থেকে যে যখন সকলেই ওনাকে আক্রমণ করছিলেন বা তার ক্ষমতাচ্যুতির জন্য আন্দোলন করছিলেন, তখন তিনি বাধ্য হন ওনার স্ত্রীকে সাথে নিয়ে ওই বিল্ডিং এর উপর থেকে হেলিকপ্টারে করে পলায়ন করার জন্য। এবং সেই হেলিকপ্টারও কিছু দূর যাওয়ার পর আর্মির পক্ষ থেকে জানানো হয় যে তুমি যদি গ্রাউন্ড না হও তাহলে তোমাকে গুলি করে নামানো হবে। তখন সে গ্রাউন্ডেড হয়, এবং গ্রাউন্ডেড হওয়ার পর সেখানের লোকাল ছোট্ট ক্যান্টনমেন্টে তাদেরকে বন্দি করা হয়। তাদেরকে পরবর্তী 24 ঘন্টার অনেক কম সময়ের ভিতরে মার্শাল করে ব্রাশ ফায়ারে তাদেরকে সেখানে হত্যা করা হয়, উইদাউট গিভিং দেম এনি কাইন্ড অফ অপরচুনিটি ফর আপিল অর আর্গুমেন্ট। সো এই বিষয়টা ছিল তার অদূরদর্শীপনাতার ফসল। কারণ সে বুঝতে পারেনি যে শত হাজার হাজার মানুষকে সে নিজের টাকা খরচ করে যখন নিয়ে আসলো, তার পক্ষে যে সে বক্তৃতা করবে, তাদের বেতন বাড়িয়ে দেবে, কিন্তু মানুষের বেতন বাড়িয়ে লাস্ট মুহূর্তে এসব করে শেষ রক্ষা হয় না। অর্থাৎ ডক্টর ইউনুস আজকের 13 তারিখের, এখন তো 14 তারিখ, 13 তারিখের যে বাংলাদেশের মানুষ যে ডক্টর ইউনুসকে না ভোট দিলেন, না জানিয়ে দিলেন, তারপরে ওই বেহায় কিসের হাঁ ভোটের কথা বলেন। এবং আমার দৃঢ় বিশ্বাস, ডক্টর ইউনুস যেহেতু তার পরিণতি বুঝতে অক্ষম, আমার মনে হয় বয়সের কারণে বা ছোটকাল থেকে ক্রিমিনাল মাইন্ডেড, যে দেখি না কি হয়, আমি ছাড়বো না, এবং তার
গণতান্ত্রিক মানসিকতা তার ভিতরে নেই। সে যদি গণতান্ত্রিক মানসিকতার মধ্যে থাকতো, তাহলে সে তার যে একটা নির্দিষ্ট বয়সের পর কোনো একটা রাষ্ট্রের এবং কি প্রাইভেট সেক্টরেও হলেও সে থাকতে পারে না, মানে তার রিটায়ারমেন্টে যেতে হয়, সেই কথাটা সে অস্বীকার করে সেটা সেটা শেখ হাসিনার উপর দোষ চাপালেন। তার একটি মৌলিক শক্তি, সেটা হলো আমেরিকার একটি রাজনৈতিক শক্তিশালী পরিবারের সাথে তার সম্পর্ক, বন্ধুত্ব। নট অনলি দ্যাট, ক্লিন্টন ফাউন্ডেশনের সে একজন ফেলো। এবং আপনারা জানেন IRI প্রতিষ্ঠান, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, তারা বাংলাদেশের এই রেজিম চেঞ্জে অ্যাক্টিভলি মাঠ পর্যায়ে কাজ করেছে USAIDর টাকায়। এবং তাদেরই একজন কর্মকর্তা ডোনাল্ড ট্রাম্প জুনিয়রকে সামনে এনে গত মাসে ইন্টারভিউ এই কথাগুলো বলেছেন এবং জিজ্ঞেস করেছেন, IRI বাংলাদেশে যে রেজিম চেঞ্জ করলো টাকা দিয়ে, সেই মানে সেই রিপাবলিকান প্রেসিডেন্ট কিন্তু বাংলাদেশে যাদেরকে IRI টাকা পয়সা দিয়ে এই রেভুলেশনে কাজ করতে সংগ্রহ করেছিল, তাদের ভিতরে রয়েছিল এমনকি সমকামী গোষ্ঠী। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তো সমকামী গোষ্ঠী এবং এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত নয়, তাতে ওনার মতামত জানতে চেয়েছিলেন। এবং তাতে করে প্রমাণিত হলো যে এখানে একটা বাংলা, এবং সেটা আমি যেটা বলছিলাম আসলে, যে সেখানে তিনি বললেন যে এই রেভুলেশনের এই রেজিম চেঞ্জের পর যাকে বসানো হলো সেটাও কিন্তু IRI এর পক্ষের লোক নয়, সেটা হলো ক্লিন্টন ফাউন্ডেশনের একজন ফেলো। সো হাউ ডু ইউ আনসার দ্যাট, যে তোমাদের রিপাবলিকান ইনস্টিটিউট একজন একজন ফেলোকে সেখানে ক্ষমতায় বসালো, যেটা রাজনৈতিকভাবে তোমাদের পক্ষের লোক নয়। তো সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটা আমি একদিন প্রকাশ করব। আমি ভিডিওটা তৈরি করেছি অনেক কিছু একত্রিত করে, সেটা হয়তো বা আপনার সাথে একদিন শেয়ার করব। ধন্যবাদ আপনাকে। আম, অনেক ধন্যবাদ দস্তগীর ভাই, আপনি অনেক সময় আমাদেরকে দিলেন। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শুধু একটা বিষয় আপনার কাছে এটা বলে বলে আমরা শেষ করে ফেলবো। সেটা হচ্ছে যে আম, আসন্ন সময়টাকে, যে যদি নির্বাচন হয় এবং বিএনপির যে টালমাটাল অবস্থা এবং আওয়ামী লীগের যে কামব্যাক করা, সত্যি কথা বলতে আওয়ামী লীগ তো একদিনের জন্য অপ্রাসঙ্গিক ছিল না, কিন্তু এই 10, 11, 12 স্পেশালি 13 তারিখে বোঝা গেল যে আওয়ামী লীগ আসলে ভীষণভাবেই বিধ্বংসী হয়ে, যে বলে না যে রাজপথের আওয়ামী লীগ খুবই বিধ্বংসী। এর জন্য আসলে শেখ হাসিনাকে সশরীরে উপস্থিত না থাকলে ওনার একটা বাণীই যথেষ্ট, একটা ডাকই যথেষ্ট, যেটা বোঝা যাচ্ছে যে উনি খুব বুদ্ধিমত্তার সাথে দিচ্ছেন, উনি আর কোনো ক্ষতি চান না। কিন্তু তারপরেও আগামী সময়টাতে আপনার কি মনে হয় নির্বাচন হবে? বা নির্বাচন যদি না হয়, একটা স্টেবল কান্ট্রি তো আমরা সবাই চাই, আমাদের একটা স্থিতিশীল দেশ, 15 বছর 7 মাস আমাদের দেশটা যেখানে গেছিল, শেখ হাসিনা যেখানে নিয়ে গেছিলেন, এটা তো একটা স্থিতিশীল গভর্নমেন্ট ছিল বলে, স্টেবল গভর্নমেন্ট যেটাকে আমরা বলি। তো আপনি কি বাংলাদেশটাকে কিভাবে এটাকে ঠিক হবে আপনার কি মনে হয়? নির্বাচন হবে? নির্বাচন হলে অল দেখুন, ইনক্লুসিভ হবে, হওয়া উচিত? আপনি একটা ডাক দেন আমাদের এই দেখুন অনুষ্ঠান থেকে আজকে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। শায়লা আহমেদ লোপা, আপনাকে ধন্যবাদ জানাই আপনাদের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, সুযোগ দেওয়ার জন্য, কথা বলার জন্য। সেই সাথে আমি এখন মনে করছি পরিস্থিতি পুরা সম্পূর্ণ পরিস্থিতি এখন শেখ হাসিনার নিয়ন্ত্রণে। বাংলাদেশের নির্বাচন হওয়া খুবই জরুরি, এবং নির্বাচন না হয়ে তো আহ, আমাদের একটি বিষয় বুঝতে হবে যে আম, ইতিমধ্যে 15 মাস চলে গেল যে নির্বাচিত সরকার আর ক্ষমতায় নেই। অতএব এই যে ট্রানজিশন হতে হবে, সেটা খুব স্বাভাবিকভাবেই মনে হচ্ছে একটা নির্বাচন ছাড়া ট্রানজিশনটা সহজ হবে না এবং হবেই না। সেখানে শেখ হাসিনাও তা উনি নট অনলি আরটিতে উনি 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 এমন এমন কথা বলেছেন যেটা নিয়ে অনেক দীর্ঘক্ষণ আলাপ করা যায়। উনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন।
অতএব সেই ইনক্লুসিভ নির্বাচন বাংলাদেশের, যেখানে 33 to 45% ভোটাররা একটি রাজনৈতিক দলের সমর্থক, তাকে বাদ দিয়ে তো ইনক্লুসিভ নির্বাচন হওয়া সম্ভব নয়। আর যদি ইনক্লুসিভ নির্বাচন না হয়, যে কোনো ধরনের নির্বাচন হয়, শেখ হাসিনাই হলো, আর গতকালকে প্রমাণ করেছেন, উনিই হলো বাংলাদেশের রাজনৈতিক নিয়ন্ত্রক, ওই অর্থে যে উনি হলেন অনুঘটক। আমি সরাসরি বলছি অনুঘটক। আমরা কোনো কিছুই কোনো বিষয়ই পরিবর্তন হয় না অনেক কিছুই যখন না অনুঘটকের অনুপস্থিত থাকে। কিন্তু অনুঘটকের চেয়ে বড় কথা যেটা, সেটা হলো বাংলাদেশের রাজনীতি ইতিমধ্যেই দেখা যাচ্ছে শেখ হাসিনা নিয়ন্ত্রণ করছেন। অতএব ডক্টর ইউনূস নির্বাচন করতে পারবেন কি পারবেন না, আমি মনে হচ্ছে 16 এবং 17 নভেম্বর, রবিবার সোমবার, সারা দেশে বাংলাদেশ আওয়ামী লীগ যে সর্বাত্মক শাটডাউন, সর্বাত্মক শাটডাউন, টোটাল শাটডাউন। মজার বিষয় হলো আওয়ামী লীগ আগে হরতাল বলতো, মজার বিষয় হলো আওয়ামী লীগ আগে বিভিন্ন ধরনের অন্য বাংলা শব্দ ব্যবহার করত। এখন আমার মনে হচ্ছে আওয়ামী লীগের এই জেনজির অবস্থা থেকে তারা আলফাতে পৌঁছানোর জন্য যে ব্যবস্থাটা নিচ্ছেন সেই সবগুলো ব্যবহার করছেন, যেমন এমনও হতে শাটডাউন। পারে যে আওয়ামী লীগের জেনজিরাই এই শব্দগুলো পছন্দ করছে, এটাও হতে পারে, আমি জানি না। আমি জাস্ট আই আমার মনে গেস। আমার মনে এর পরবর্তী স্টেপে চলে গেছেন ওনারা। ওনারা আলফাকে প্রমোট আলফাই করছেন। হয়তো বলছে যে এরকম শব্দ চাই আমরা। আওয়ামী লীগের তো আলফা সমর্থক আছে, যে আলফা প্রচুর। বাচ্চাটা যে হ্যাঁ, অ্যারেস্ট হলো। প্রচুর, প্রচুর, প্রচুর। বাঙালি জাতির, আমি জানি না, এটা নিয়ে কোনদিন কথা বলতে হবে। বাঙালি জাতির একটা স্বাভাবিক প্রবৃত্তি, বেসিক ইনস্টিংক্ট, সরকারের বিরোধিতা করা। অতএব 15 বৎসরে বাংলাদেশের যে জেনজিরা জন্মগ্রহণ করে, যারা এই 25 বৎসর বছর বয়সে আছে, তারা কিন্তু 15 বৎসর বাংলাদেশে তারা স্বাধীন ছিল, তারা কাজকর্মে স্বাধীন ছিল, তাদের ইনকাম ছিল, তাদের রাস্তায় কোনো ছিনতাইকারী ছিল না, তারা সরকারের সমালোচনা করলে তাদেরকে গ্রেফতার করা হতো না, তারা ছাত্রলীগ না হয়েও ছাত্রলীগের ভিতরে বসে অন্য রাজনৈতিক প্রতিপক্ষের উপর আক্রমণ করত। এই সমস্ত কিছুর পরেও তারা, এই যে মেন্টালিটি, যে তারা এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, বাঙালির যে এস্টাবলিশমেন্ট বিরোধী যে মনোভাব, সেটার জন্যে একটা পরিবর্তনের ইন্টারনাল যে চাহিদা, ক্ষুধা, সেইটাকে ব্যবহার করেছে ডক্টর ইউনূস। এবং আমি বলবো তার পিছনের যে বড় শক্তি, তারা ব্যবহার করেছে এটাকে। কিন্তু বর্তমানে খুব স্বাভাবিক প্রবৃত্তি আরেকটা দেখা যাচ্ছে, সেটা হলো ভয় কি মরণে, এই ধরনের উচ্চারণে আলফা সামনে চলে আসছে। তার একটি প্রকৃষ্ট হতে পারে বিন্দু, বিন্দু 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 জলকণা, কি জানি কিভাবে বলে, গড়ে তোলে মহাদেশ মহাদেশ সাগর। সাগর অতল। আচ্ছা, সেটা মনে করতে না পারলেও যেটা বলছি, এই যে ছেলেটা ছোট দুইটি ছোট বই, বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। I was waiting for you that you're gonna finish, but it's okay. থ্যাংক ইউ। এই যে মানে সবকিছু তার এখন মনে থাকছে না কেন জানি, ছোট ছোট বালকণা বিন্দু আপনি বিন্দু এত এত জল। এত এত কাজ করেন, মনে থাকে না, হ্যাঁ, ছোট ছোট বালকণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। অতল। এই ছেলে, এই ছেলেটি, এই ছেলেটি একটি সম্পূর্ণ জেনারেশন অফ আলফাকে আজকে রিপ্রেজেন্ট করলো, ভি চিহ্ন দিয়ে। এবং তার কাছে দুইটি বই, দুইটি বই ছিল বাংলাদেশের 71-এর স্বাধীনতার উপর, এবং একটি ইট ছিল, সেই পুরা ইট 32 নম্বরের। আমি আজকে আর এই কথার উপর এই কথাগুলো দিয়ে শেষ করতে চাই, কারণ এটা আমাদের সিম্বল হয়ে থাকা উচিত। 14 মাসে কোনো কবি, 14 মাসে কোনো সাহিত্যিক, 14 মাসে যে কোনো কোনো নাট্যকার, আপনাদের যদি কোনো খোরাক না পেয়ে থাকেন রচনার, আপনারা এখনই রচনা করতে পারেন দুইটি স্বাধীনতার বই, একটি পুরাইট 32 নম্বরের। এটাই হবে সিম্বল বাংলাদেশকে অবমুক্ত করার, এই ডক্টর মনস্টার ডক্টর ইউনূস এবং তার
অশিক্ষিত মূর্খদের হাত থেকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শুধু দর্শক শ্রোতা যারা ছিলেন তাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই, এবং যারা এই অনুষ্ঠানটা পরে দেখবেন তাদের জন্য রইল কৃতজ্ঞতা, শুভাশিস। আপনারা সবাই ভালো থাকবেন, সু- সুস্থ থাকবেন এবং প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন। চলুন সবাই মিলে দেশটাকে বাঁচাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।